সুপ্রিয় দর্শক, আরশাদ ফয়েজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সমসাময়িক রাজনৈতিক বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক এবং রাজনৈতিক বিষয়ের একজন গভীর পাঠক আনোয়ার পারভেজ হালিম। পারভেজ ভাই, আপনি আমাদের চ্যানেলে এসেছেন, সময় দিয়েছেন আপনার এই ব্যস্ততার মধ্যে। আপনার প্রতি আমাদের এই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি এবং আমিও আপনাদের দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। কারণ এই প্রথম আপনাদের চ্যানেলে আমি অংশ নিতে যাচ্ছি। অনেক ধন্যবাদ পারভেজ ভাই। আমরা একটু প্রশ্নে গেলাম। শিওর। আপনি ভিডিওটি দেখেছেন কিনা? অনলাইন অ্যাক্টিভিস্ট যাকে আপনি চেনেন, পিনাকি ভট্টাচার্য, যিনি দীর্ঘদিন ধরে অনলাইনে অ্যাক্টিভিজম করেন এবং বিভিন্ন ইস্যুতে ভিডিও বানান, এবং শেখ হাসিনার আমলে উনি ব্যাপক জনপ্রিয়, এখনো ব্যাপক জনপ্রিয় তিনি। জি। তো তিনি তার একটা ভিডিওতে নতুন করে মুক্তিযুদ্ধের যে আহ, যে আমাদের এখান থেকে যে নির্বাসনে যাওয়া, ভারতে রিফিউজি হিসেবে, জি। সেই সংখ্যাটা নিয়ে নতুন কিছু তথ্য দিয়েছেন, এবং শহীদের যে সংখ্যা সেটা নিয়ে তিনি কিছু তথ্য দিয়েছেন। এবং আমরা জানি আমাদের মুক্তিযুদ্ধের কিছু তথ্য নিয়ে একটু মানুষের মধ্যে সন্দেহ রয়েছে, জি। জি। বিতর্ক জি। রয়েছে, এবং জি। ইতিহাসবিদরাও এগুলো এখন পর্যন্ত ফিক্সড করতে পারেনি। আর পারবে কেন? আপনার আহ, এই যে 53-54 বছর আগের একটা যুদ্ধ, যে যুদ্ধের সংখ্যা নিরূপণ করা আসলে খুবই কঠিন এখন। জি। কেননা এই অতি একবারে নিকট ইতিহাসে বা নিকট অতীতে যে আপনি যদি দেখেন, এই যে 24। 24-এর জি। অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড, জি। কতজন শহীদ হয়েছে আমরা কিন্তু স্পষ্টত এক্সাক্ট সংখ্যাটা এখনো জানি না। সেই জায়গায় আমরা জানতাম যে 30 লক্ষ শহীদ এবং 1 কোটির কাছাকাছি হচ্ছে শরণার্থী হিসেবে ভারতে হচ্ছে ঢুকেছিল। জি। তো এখানে আমরা জানি যে কিছু এক্সাজারেশন আছে, অতিরঞ্জিত বিষয় আছে। তো তিনি বলছেন যে রিফিউজির সংখ্যা 90,000 ভারতে গিয়েছেন, আর হচ্ছে শহীদের সংখ্যা 2,000। রিফিউজির সংখ্যা দেওয়ার ক্ষেত্রে তিনি রেফারেন্স হিসেবে ভারতের একজন সেনা কর্মকর্তার, সাবেক সেনা কর্মকর্তার বক্তব্য এই হুম। বরাত দিয়েছেন। আর গার্ডিয়ানের একজন সাংবাদিক, যিনি আবার মার্কিন বংশোদ্ভূত, উইলিয়াম জো ড্রামন্ডের রেফারেন্স দিয়ে, যিনি যেখানে যে হচ্ছে দ্য মিসিং মিলিয়ন্স এরকম একটা রিপোর্টের কথা নিশ্চয়ই আপনিও জানেন, গার্ডিয়ানে প্রকাশিত, সেখানে 2,000 জনের কথা বলা হচ্ছিল, এবং তিনি সেটাকেই ক্যারি করছেন। মানে একটা রিপোর্টার 2,000, 5,000, 10,000, 10 লাখ বলবে, কিন্তু আমরা ওইটা ক্যারি করছি কিনা সেটা একটা রিপোর্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তো তিনি এটাই বিশ্বাস করছেন এবং এটাই প্রচার করছেন, যদিও তিনি এটা নিয়ে সার্ভে করার কথা বলছেন। তো ওনার এই বিশ্বাস নিয়ে কি আপনার কিছু বলার আছে কিনা? তাছাড়া শেখ হাসিনার পতনের পর, এবং শুধু শেখ হাসিনার পতনের পর না, মাঝে মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে বা মুক্তিযুদ্ধের এই যে বিতর্কিত কিছু ইস্যু নিয়ে আহ, কেন জানি একটু ছোটখাটো করা, এটাকে ভারতীয় গন্ডগোল হিসেবে দেখানোর একটা চেষ্টা চালানো হয়, বিশেষ করে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সময়টাতে এটা যেন এই প্রবণতাটা একটু বেশি। সেটা কেন? আচ্ছা, আমি প্রথমেই বলি যে পিনাকি ভট্টাচার্য প্যারিস প্রবাসী নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে। নাম শুনেছি, কিন্তু আজ পর্যন্ত আমি তার কোনো ভিডিও দেখিনি। কারণ আমি মনে করি তাকে খুব অযথাই অযৌক্তিকভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ তার অনেক তথ্য আমি বলবো ভুল এবং প্রোপাগান্ডা। হ্যাঁ, এবার আসেন যে ৭১-এ ভারতে আমাদের বাঙালি কত রিফিউজি ছিল। হ্যাঁ, উনি বলছেন ৯০,০০০। 90,000। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে যে প্রচুর বই লেখা হয়েছে। ভারতীয় জেনারেল, সামরিক, বেসামরিক, পাকিস্তানের সামরিক, বেসামরিক ব্যক্তিরা বই লিখেছেন। আর বাংলাদেশে তো লেখকের অভাব নাই এ বিষয়ে। মুশকিল হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে অবশ্যই কিছু মিথ তৈরি হয়েছে, বিশেষ করে সংখ্যাগত। সংখ্যা নিয়ে বলতে হলে কিছু ডকুমেন্টেশন দরকার। কিন্তু দেখবেন ভারতের লেখকরা তাদের বড় করে দেখানো হয় তাদের লেখায়, পাকিস্তানে ঠিক একইভাবে। আর বাংলাদেশের যে গবেষকদের বড় যে দুর্বলতা, সেটা হচ্ছে তারা গবেষণা না করেই লেখে। অনেকটাই শোনা কথার উপর ভিত্তি করে বেশিরভাগ আমি যত বই পড়েছি এই বিষয়ক ৭১, মুক্তিযুদ্ধ, হ্যাঁ, জেনারেলদের লেখা, গবেষকদের লেখা, তো অনেক বিভ্রান্তি আছে। মজার ব্যাপার, আপনাকে একটা রেফারেন্স দেই আমি যেটাকে খুব অথেন্টিক মনে করি। যে আপনি তো বললেন গার্ডিয়ানের যে রিপোর্টার লিখেছে, এটা কি সাম্প্রতিক? না, না, এটা আচ্ছা, অনেক ওই সময়। তখনকার দিয়ে। কিন্তু ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির দুজন পিএইচডি গবেষক, একজন হচ্ছে রিচার্ড সিসন, আরেকজন হচ্ছে ওনার নামটা হচ্ছে লিও ইউজিন রোচ। ১৯৭৭ থেকে তারা গবেষণা শুরু করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান,
যুক্তরাজ্য এবং বিশ্বের যেখানে যেখানে যারা যুদ্ধে জড়িত ছিল, দায়িত্বশীল পদে ছিল, তাদের সঙ্গে তারা সাক্ষাৎ করেছে, গবেষণা করে একটা বই লিখেছে প্রায় এক যুগ গবেষণার পর 1990 সালে। বইটার নাম হচ্ছে ওয়্যার অ্যান্ড সেসেশন, পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ বাংলাদেশ। বইটা ঢাকায় পাবেন, অনুবাদ আছে। তো আমি ওনাদের গবেষণাটাকে খুব গুরুত্ব দেই। তো ওনাদের গবেষণায় আছে যে জুন পর্যন্ত ভারতে 40 লাখ রিফিউজি চলে গেছে। জুলাইতে এসে বিশেষ করে মেঘালয় এবং ত্রিপুরায় যে বাঙালিরা যারা শরণার্থী ওখানে আশ্রয় নিয়েছিল, সেখান থেকে প্রায় 30 লাখ রিফিউজি শিবিরে নেওয়া হলো, মানে আশ্রয় শিবিরে নেওয়া হলো। তো যে 40 লাখ ঢুকেছে তার মধ্যে 30 লাখ না না, নাকি আরো জুনের ভিতরে 30 লাখ গেছে এখানে, ঠিক আছে, টোটাল ভারতে। এখন এই যে শিবিরে কেন নেওয়া হলো, শিবিরে নেওয়া হলো এই কারণে, ওই সময় ভারতে কিন্তু নকশাল আন্দোলন ব্যাপক। হ্যাঁ, তো ঠিক ওই 70-র যে দশকটা, ওই সময় আমেরিকার একটা প্রোপাগান্ডা বা ক্যাম্পেইন ছিল যে বাম লেফটিস্ট ঠেকাও। ওদের একটা ভয় ছিল যে এই যে রিফিউজি, বিরাট সংখ্যক রিফিউজি, এরা কোনো না কোনোভাবে ভারতের নকশালপন্থীদের সঙ্গে এবং মাওবাদীদের সঙ্গে কোনোভাবে জড়িত হয়ে যায় কিনা, এটা ওদের ভয় ছিল। তো ওদের প্রতি আমেরিকার কিন্তু একদিকে যুদ্ধের বিরোধিতা পাকিস্তানের পক্ষে, আবার কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওরা ভারতের সহযোগিতা করছে। ওরা দ্রুত এদেরকে শিবিরে নিয়ে গেল। এখন ভারত ও সময় কিন্তু এই যে বিশাল সংখ্যক রিফিউজি, এদের কিন্তু ফুড, আশ্রয়, নানা সহযোগিতার ব্যাপার আছে, তখন কিন্তু তাদের সংকট দেখা দেয়। তারা বহির্বিশ্বে রেড ক্রস, জাতিসংঘ, বিভিন্ন দাতা সংস্থার কাছে কিন্তু তারা আবেদন জানায়। তখন তো তাদের একটা সংখ্যা দেখাতে হবে নিঃসন্দেহে, এবং সেটা ছিল 90 লাখ। কিন্তু ধারণা করা হয় 90 লাখ অথবা 1 কোটির বেশি। আমরা কোনো সংখ্যা কি এখানে নির্দিষ্ট করে, মানে ওইটাকেই যে বাইবেল তা ধরতে পারি না। কিন্তু যারা বলে কত বলে 90,000, অ্যাবসলুটলি রং। হ্যাঁ, অ্যাবসলুটলি রং। এখানে এই সংখ্যাটা ধরেন নিচে প্রায় 1 কোটি হবে, এটা আমার বিশ্বাস আর কি। কারণ আমি বিভিন্ন তথ্য থেকে যেটা দেখি তাতে ওনার এটা তো উনি তো লাখের নিচে বলে ফেলছে, সুতরাং এটা ঠিক না। বিশেষ করে আমি এই যে রিসার্চ সিসন এবং যে লিও রোজ, এদের গবেষণাটাকে মাঠের একটা গবেষণা, একেবারে মাঠে 1 যুগ ধরে গবেষণা করছে। তারা ওই ভারতীয় রাইটার না, পাকিস্তানি রাইটার না, বাংলাদেশি রাইটারও না। হ্যাঁ, সুতরাং এখানে এটা সঠিক নয়, পিনাকির এই দাবি মোটেই সঠিক নয়। আরেকটা বললেন যে শহীদ, হ্যাঁ শহীদের সংখ্যা আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। মুক্তিযুদ্ধের বড় কিছু মিথ আছে। তো এই যে আমরা বলি 30 লাখ, এই 30 লাখ সংখ্যাটা আসলে কোথা থেকে আসলো? আপনি জানেন যে বঙ্গবন্ধু ডেভিড ফস্টারকে একটা সাক্ষাৎকারে 3 মিলিয়ন বলেছিলেন। ওটা পরে 30 লাখ, 3 মিলিয়ন মানে তো 30 লাখ, ঠিক আছে। আবার এইটার কাউন্টার কেউ দেয় যে বঙ্গবন্ধু বোধহয় ভুলে 3 লাখ বলতে, 3 লাখ না বলে ইংরেজিতে 3 মিলিয়ন বলে ফেলছেন। আচ্ছা, 30 লাখ এই কথাটা আমরা আবার কমিয়ে বলতে আমরা অনেক সময় মনে করি যে আমাদের মুক্তিযুদ্ধকে বোধহয় তাহলে খাটো করে ফেলা হবে, হ্যাঁ, ইমেজটা কমে যাবে। কিন্তু ইতিহাস তো ইতিহাস। ভারতীয় গবেষকদের দাবি অনেক সময় আমি বিভিন্ন লেখায় পড়েছি, তারা কেউ বলে 4 লাখ, কেউ বলে 8 লাখ। ভাসানী কিন্তু যুদ্ধ চলাকালীন সময়ই, যুদ্ধের মাঝামাঝি বা তার একটু পরে উনি একটা বলছিলেন যে 10 লাখ, ঠিক আছে। তো এই সংখ্যাটা, কোনো সংখ্যা বলতে গেলে আপনি জানেন ন্যূনতম একটা ডকুমেন্টেশন দরকার। শেখ মুজিব বলেছেন, ওটা এস্টাবলিশ হয়ে গেছে, কিন্তু স্বাধীন বাংলাদেশে এটা নিয়ে আর কোনো গবেষণা হয়নি, কোনো রিসার্চ হয়নি, কোনো জরিপ হয়নি, যেটা করা উচিত ছিল আমাদের, যে আমাদের শহীদের সংখ্যা কত। বঙ্গবন্ধুর আমলে বোধহয় একটা কমিটি হয়েছিল, ওই কমিটিটা আর মানে রান করেনি। হ্যাঁ, তো এখন ধরেন এই 30 লাখকে আমি ঠিক একেবারে বাইবেল হিসেবে বলবো না। আবার যারা বলে 2000, এরা আসলেই এদের মানে আমার মনে হয় এদের মস্তিষ্ক বিকৃত আছে। হ্যাঁ, কারণ আমরা নিজেরা, আপনারা ডকুমেন্টেশন দেখবেন, ইতিহাস দেবেন, বাংলাদেশে বিভিন্ন তো এখনো বড় বড়, যেমন সাতক্ষীরার একটা অঞ্চল আছে, সেখানে একদিনে কত মারা গেছে আপনি জানেন, ঠিক আছে, 25শে মার্চ রাতি কত মারা গেছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ব্যাপার আসেন, এইটার যে একটা ইতিহাসের যে একটা গবেষণা দরকার ছিল সরকারি তরফে। কেন এই যুদ্ধের সময় বাংলাদেশে বা যুদ্ধের পরক্ষণে এখানে তো প্রচুর বিহারি জনসংখ্যা ছিল, তারাও কিন্তু মারা গেছে।
অর্থাৎ পাকিস্তানিরা এবং তাদের সহযোগী বিহারিরা বাঙালিদের মেরেছে, আবার মুক্তিযুদ্ধের সপক্ষের লোকেরা কিন্তু বিহারিদেরও মেরেছে। তারা কি এই গণনায় আসবে? শহীদ বলবো না, কিন্তু তারা কি এর ভিতরে আসবে? কেউ তো বলে না। এখন আমি হয়তো এই বিহারিদের প্রসঙ্গ বলতে গেলে হয়তো আমি রাজাকার হয়ে যাব বা পাকিপন্থী হয়ে যাব। বিষয়টা কিন্তু তা না। নিরপেক্ষতার যদি যদি যুক্তির কারণে বলেন, তো টোটাল একটা পরিসংখ্যান দরকার হচ্ছে, যেটা হয়নি, দুর্ভাগ্যজনক, হয়তো আর হবেও না, কারণ আমরা আজও মুক্তিযোদ্ধার তালিকা নিয়েও বিভ্রান্তিতে আছি। হ্যাঁ, তো সুতরাং উনি যে দাবি করেছেন কোন ব্লগার কি পিনাকি ভট্টাচার্য, এগুলো জানি না কেন করে, কারণ তিনি কোনো একটা গোষ্ঠীর পক্ষে হয়তো কাজ করছেন। আমরা আগেও দেখেছি এই গোষ্ঠীটা বিভিন্ন সময় এটাকে মুক্তিযুদ্ধের দাঙ্গা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, মুক্তিযুদ্ধের ইতিহাস খাটো তারাই করতে চায় যারা একাত্তরে বিরোধিতা করেছিল। হ্যাঁ, একাত্তরের বিরোধিতা করেছিল। পিনাকি ভট্টাচার্য তো আর একাত্তরের বিরোধী লোক না, তিনি এর আগেও আমরা তো দেখেছি যে মানে অনেকেই তো সুযোগ সন্ধানী আছে, কে কার পক্ষের লোক সেটা আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, সেখানে একটু সন্দেহ থেকেই যায়। তো মুক্তিযুদ্ধে ছোট কারা করছে আপনি দেখেন, যারা অতীতে করেছে এখনো তারা সুযোগ পেয়েছে একটা, এই সুবিধা একটা মানে অরাজনৈতিক একটা সরকার, এই সুবিধাটা নিয়ে তারা এই কথাটা বলতে চাচ্ছে। কিন্তু আমি বারবার বলবো যে ৭১ ৭১, ২৪ ২৪, ৭১-এর পরে বাংলাদেশে সবচেয়ে বড় বিয়োগান্তক, সবচেয়ে রক্তক্ষয়ী যে আন্দোলনটা হয়েছে সেটা ২৪। এটা মানতেই হবে, এবং এখানে শুধু ছাত্র নয়, সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল। এটা আমরা এই অবদান অনস্বীকার্য, এবং সেটা আমরা সেটাকে আমরা সমর্থনও করি। কিন্তু তাই বলে ৭১-কে মাইনাস করে হতে পারে না। ৭১ হচ্ছে কি আমাদের ২৪ বছরের বঞ্চনার ইতিহাস, আমাদের স্বাধীনতার যে দাবি, আমরা রক্ত খেয়ে ৯ মাসে একটা যুদ্ধ হয়েছিল, আমরা এর বিনিময়ে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। তো ৭১-৭১-এর জায়গায় থাক না বাবা, ২৪-২৪-এর জায়গায় থাক ৭১, কিন্তু কোনোটাকে মাইনাস করে কোনোটাকে মানে ফোকাস করা বা এস্টাবলিশ করা এটা তো সম্ভব না। হ্যাঁ, আর এই সরকারের আমলে এটা খুবই সহজ, কারণ সব সুবিধাভোগী এদের দ্বারা একটু মানে তারা এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ এটাকে কখনোই সমর্থন করবে না। হ্যাঁ, মুক্তিযুদ্ধকে ছোট করা এটা কেউ মেনে নেবে না। যারা এটা দাবি করে তারা মাঠে ঘাটে যাক, তাদের বয়স কম, তারা নতুন নেতৃত্ব, তাদের আরও সময় নেওয়া উচিত, ভাবা উচিত। আমরা অবশ্যই তাদের অ্যাপ্রিসিয়েট করে মঙ্গল কামনা করি, কিন্তু ইতিহাসকে মাইনাস করে কখনোই দাঁড়ানো যাবে না।